ওর পারফরমেন্স আদালতে দেখে আমার মাঝে মধ্যে মনে হয় বাপমা শখ করে নাম রেখেছিল কল্যাণ ব্যানার্জি, এর নাম হওয়া উচিত ছিল কেলানি ব্যানার্জি। জীবনে কোনোদিন একটা মামলা জিততে দেখলাম না। একদিন ধরে এত বড় বড় কথা বলে তারপর আজকে দুপুরবেলা আবার বলছেন যদি ইন্ডিয়া জোটের সরকার হয় আমি বাইরে থেকে সমর্থন করে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেব। এটা শুনে আমার মনে পড়ে গেল যে আমার ছোটবেলা স্কুলে একটা বন্ধু ছিল, ওর আমাদের ক্লাসের একটি মেয়েকে খুব পছন্দ ছিল। তা আমরা ওখানে জিজ্ঞেস করলাম কি তোর ব্যাপারটা কিছু হলো বলে হ্যাঁ খুব চিন্তা করেছে ভাই 50% হয়ে গেছে। বুঝতে পারতাম না 50% হয়ে গেছে মানেটা কি, 50% হয়ে গেছে এটা কি। একদিন সবাই মিলে ধরে বসালাম ভাই আমার দিক থেকে বিয়ে ফাইনাল, ও আমার সাথে কথা বলে না, এই 50% হয়ে গেছে। সেরকম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, উনি 50% ইন্ডিয়া জোটের নেত্রী হয়ে গেছেন, ওনার দিক থেকে কথা ফাইনাল, আর কেউ ওনাকে পাতা দিচ্ছে না। এটাই আমি চেয়েছিলাম। তোলা হয়ে চলে যাচ্ছে আপনারা আমাদের দেশের অবস্থাকে, রাজ্যের অবস্থাকে এত বছর ধরে দেখছেন, আর তার থেকে বড় কথা কল্যাণ ব্যানার্জিকেও আপনারা এত বছর ধরে দেখছেন। আমি শুনছিলাম টিভিতে অনেকে খবরে বলছেন, খবরের কাগজে বেরোচ্ছে, দীপশিতাও দেখলাম কয়েকদিন আগে বলেছে কল্যাণ ব্যানার্জি নাকি মিস্টার ইন্ডিয়ার মতো, তাই ওনাকে দেখতে পাওয়া যায় না, গত 15 বছর ধরে খুব বেশি দেখতে পাওয়া যায়নি। এখন আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি, কল্যাণ ব্যানার্জি যদি সত্যি বুদ্ধিমান মানুষ হয়ে থাকেন, আমার ধারণা ইচ্ছে করেই ওনাকে গত 15 বছর খুব বেশি দেখতে পাওয়া যায়নি। কেননা এত ফালতু লোককে বেশি দেখতে পেলে কোনো ভদ্রলোক একে আর ভোট দেবে না, ওনার বাড়ির লোকও দীপশিতাকে ভোট দেবে যদি বেশি কল্যাণ ব্যানার্জির মুখ দেখতে পায়। কিন্তু যাই হোক, এই লড়াই ব্যক্তি কল্যাণ ব্যানার্জির সঙ্গে ব্যক্তি দীপশিতার লড়াই নয়। কতগুলো নীতির জন্য আমরা বামপন্থীরা লড়াই করছি, কতগুলো নীতির জন্য কংগ্রেস আছে, কতগুলো নীতির জন্য সমাজবাদী পার্টি থেকে শুরু করে আম আদমি পার্টি থেকে শুরু করে আরো এতগুলো দল মিলে ইন্ডিয়া জোটের মঞ্চ গঠন করা হয়েছে। এবং আমরা চাই যে অবস্থার মধ্যে আমাদের দেশ গত 10 বছর ধরে চলছে, এই অবস্থাটাকে পাল্টাতে। মানে কত বড় নাক কান কাটা হলে কেউ আজকের দিনে তৃণমূল করতে পারে। একটা এমএলএ এমপির সঙ্গে প্রচারে যাচ্ছে, দীপশিতা যখন একটা রাস্তা দিয়ে যায় আপনাদের সঙ্গে প্রচারে যায়, দূর থেকে তৃণমূলকে সমর্থন করা, বিজেপিকে সমর্থন করা মানুষ পর্যন্ত দূর থেকে দেখে অন্তত এইটুকু বলে যে না মেয়েটা ভোট দেবো না হয়তো, কিন্তু মেয়েটা ভালো মেয়ে, এরকম মেয়েদের রাজনীতিতে আসা উচিত। আমাদের সৃজনকে দেখলে, সায়নকে দেখলে দূর থেকে তৃণমূল বিজেপি করা লোকেরা পর্যন্ত বলে যে না ছেলেগুলো রাজনীতিতে এসছে, ভালো হয়েছে, এরকম ছেলে মেয়েদের রাজনীতি করা উচিত। এগুলোর এমন অবস্থা হয়েছে, ভোটে যেটা এমএলএ গাড়িতে করে যাচ্ছে এমপির সঙ্গে, গাড়ি থামিয়ে মিডিয়া আছে সব আছে খেয়াল নেই, এই এমপি এমএলএ কে বলছে তোমাকে দেখলে মহিলারা রিয়াক্ট করছে, তোমাকে দেখলে গালাগাল দিচ্ছে, গাড়ি থেকে নেমে যাও, তুমি মাথা নিচু করে গাড়ি থেকে নেমে চলে যেতে হচ্ছে। এই হচ্ছে এদের অবস্থা। এদের লজ্জা শরম আছে, এরা গালাগাল খেয়ে শুধরবে? এদের মধ্যে এত ঝামেলা একটা ব্যাপারে এদের মধ্যে মিল আছে, একেবারে যে এমএলএ গাড়ি থেকে নেমে যায়, যে এমপি গাড়িতে এগিয়ে যায়, এদের কাউন্সিলর, পঞ্চায়েত মেম্বার, এমএলএ, এমপি, যত এদের নেতা আছে এক একটা এমন চোর, মানে এগুলো যে কদিন বেঁচে আছে এগুলো তো চুরি করবে, এগুলো দেখবেন মরে ভূত হয়ে গেলে শ্মশানের কাঠ চুরি করে পয়সা কামাবে, তবু চুরি করা জীবনে বন্ধ করবে না। কি হবে এদেরকে নিয়ে মিটিং মিছিল করে গালাগাল দিয়ে? যদি এদেরকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ানো করা গেছে, আপনাদের কাছে আবেদন করছি এদেরকে ঘাট ধাক্কা দিয়ে দাঁড়াতে হবে। একটা রাজনীতি হচ্ছে এই হুগলি অঞ্চল, এই শ্রীরামপুর, ভদ্রেশ্বর, এদিকে চাঁদদানি, এই ওদিকে চলে গেল কোন্নগর থেকে শুরু করে চন্দননগর, এই গোটা এলাকা আমাদের পশ্চিমবাংলার অত্যন্ত বর্ধিষ্ণু এলাকা। এখানে শিক্ষিত মানুষজন বসবাস করেন। এখানে এলাকায় বহু নাটকের দল আছে, থিয়েটারের দল আছে, গান শেখেন, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, ভালো ভালো শিল্পীরা রয়েছেন, ঘরে ঘরে সংস্কৃতির চর্চা আছে। গঙ্গার ধার ধরে একটার পর একটা জুট মিল ছিল, মানুষ হাতে হাতে কাজ করতেন। কখনো এখানে কারখানা সাইরেনের শব্দ শোনা যেত,
কখনো পাড়ার নাটমন্দির থেকে, পাড়ার ক্লাব থেকে নাটকের রিহার্সালের মহলার আওয়াজ ভেসে আসতো, রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতির রেয়াজ ভেসে আসতো গানের স্কুল থেকে। এই এত সমৃদ্ধি, এত সংস্কৃতির মধ্যে মানুষ এখানে থেকেছেন। অভাব ছিল, অনটন ছিল, অভিযোগ ছিল, কিন্তু মানুষের জীবনে একটা শান্তি ছিল, একটা মাথা উঁচু করে বাঁচা ছিল। আজকে দল মত নির্বিশেষে আপনাদেরকে বলছি, যারা বিজেপিকেও সমর্থন করেছেন তাদেরকেও বলছি, এই রাজ্য আপনার রাজ্য, এই মাটি আপনার মাটি। আপনি বিজেপিকে ভোট দিয়ে থাকতে পারেন, কিন্তু একজন বামপন্থী সমর্থক, একজন কংগ্রেস সমর্থকের মতো আপনার সাথে আমাদের রাজনীতির চারটে মত না মিলতে পারে, কিন্তু কোন বিষয় নিয়ে রাজনীতি হওয়া উচিত, কোন বিষয় নিয়ে রাজনীতি হওয়া উচিত নয়, এইটুকু তো মেলে। আমি আপনি দুজনেই মনে করি রাজনীতি হওয়া উচিত শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে, কলকারখানা নিয়ে, চাকরি বাকরি নিয়ে, জিনিসপত্রের দাম নিয়ে। এবার আপনি মনে করেন যে বিজেপি জিতলে শিক্ষা চাকরি বাকরি ভালো হবে, আমি মনে করি ইন্ডিয়া জোট জিতলে শিক্ষা চাকরি বাকরি ভালো হবে, সেটা আলাদা কথা। কিন্তু রাজনীতির বিষয় হওয়া উচিত কল কারখানা, শিক্ষা, সংস্কৃতি, চাকরি বাকরি, খেলার মাঠ, মানুষের জীবনের শান্তি, সমৃদ্ধি, এইগুলো রাজনীতির বিষয় হওয়া উচিত। এটা তো আপনি মনে করেন। আচ্ছা, তাকিয়ে দেখুন, আমাদের দেশে একটা ভোট হচ্ছে, আমরা গর্ব করে বলি আমাদের দেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র। এত বড় পার্লামেন্টারি ডেমোক্রেসি এত বছর ধরে চলছে, পৃথিবীতে কোনো দোষ নেই, আমাদের গর্ব গোটা পৃথিবীর কাছে। আজকে গোটা পৃথিবীর মানুষ ভারতের দিকে তাকিয়ে দেখছে, এমন অবস্থা দেশে পৃথিবীর সবচেয়ে বড় পার্লামেন্টারি গণতন্ত্রের 10 বছর ধরে সরকার চালানোটা প্রধানমন্ত্রী ভোটের প্রচার করছে কি না, বিহারে গিয়ে বলছে আপনারা কেউ ইন্ডিয়া জোটকে ভোট দেবেন না, ওরা দেশদ্রোহী। কেন রে বাবা, কেন দেশদ্রোহী? পাকিস্তানের কাছে পয়সা খেয়েছি, ভারতের সীমানা পাল্টে দিয়েছি, দেশের খবর বাইরে সাপ্লাই করেছি, স্মাগলিং করেছি, খুন করেছি, ডাকাতি করেছি, কোন পাপটা করেছি? বলে ইন্ডিয়া জোটকে ভোট দেবেন না, ওরা দেশদ্রোহী। কেন জানেন? তেজস্বী যাদব আরজেডির নেতা, ইন্ডিয়া জোটের নেতা, দেখি ফেসবুকে ছবি পোস্ট করেছে, আর ভাবছি দেখে খবর, একটা দেশের প্রধানমন্ত্রী খেয়ে দিয়ে কাজ নেই, রাতদিন ফেসবুক দেখে, ফেসবুকে ছবি পোস্ট করেছে তেজস্বী যাদব। জানেন, ও শ্রাবণ মাসে মাংস খাচ্ছিল, আমিষ খাচ্ছিল, ওদেরকে কেউ ভোট দেবেন না। এটা 140 কোটি মানুষের দেশের প্রধানমন্ত্রী সভা করতে গিয়ে বলছে কংগ্রেসকে কেউ ভোট দেবেন না, কংগ্রেস জিতলে কি হবে? প্রথমে বললো আপনাদের বিষয় সম্পত্তি নিয়ে সব মুসলমানদেরকে দিয়ে দেবে, ওইটুকু বলে শান্তি হলো না, দেখলো ঠিক বাজার গরম হচ্ছে না। তারপরে বলল আপনাদের গোয়াতে যত গরু আছে নিয়ে চলে যাবে, তাতেও বাজার গরম হলো না। তখন বলে দেশের মহিলাদেরকে বলছি, মা বোনেদেরকে বলছি, কংগ্রেস জিতলে কেউ আর মঙ্গলসূত্র করতে পারবেন না গলায়, আপনাদের গলার মঙ্গলসূত্র খুলে নেবে। বাবু কে বলছে? একটা দেশের প্রধানমন্ত্রী। আরে যে লোকটা নিজে বিয়ে করে নিজের বউয়ের কোনদিন মুখ দেখেনি, বউকে রাস্তায় ফেলে রেখে চলে গেছিল, আজকে সেই লোকটা চিন্তা হয়েছে অন্য মা বোনের মঙ্গলসূত্র নিয়ে। আমাদের এটা বলতে খারাপ লাগে, আমরা চাই না, কমিউনিস্ট পার্টি এই জন্য করতে আসেনি যে একটা ভোটের আগে একটা সভায় এসে কার মঙ্গলসূত্র কে পড়েছে, কে কার বউকে কোথায় রেখে গেছে তাই নিয়ে আলোচনা করবো বলে। কিন্তু এটা আমার দোষ না, এটা আমাদের দোষ না। 140 কোটি মানুষের দেশের প্রধানমন্ত্রী রাজনীতির ভাষাকে আজকে এই জায়গায় নামিয়ে এনেছে, আমাদেরকে দাঁড়িয়ে তার উত্তর দিতে হচ্ছে। এটা আমাদের আক্ষেপ। আপনাদের কাছে আবেদন করছি, যারা দূর থেকে আমাদের কথা শুনছেন, খালি সরকার পাল্টানোর জন্য নয়, রাজনীতির এই আলোচ্য বিষয়কে পাল্টানোর জন্য আপনারা দীপশিতাকে জেতান। যদি দীপশিতারা জিতে পার্লামেন্টে যায়, ওই পার্লামেন্টে কে গরুর মাংস খায়, কে শুয়োরের মাংস খায়, সেই নিয়ে আলোচনা হবে না। এই ভারতের যে মানুষটার থালায় কিছুই খাবার নেই, যে কিছুই খেতে পারে না, তার জন্য লড়াই করবে দীপশিতারা পার্লামেন্টে গিয়ে। আপনারা দীপশিতাকে এখান থেকে জেতান। আজকে আমরা বিরোধী, প্রশ্ন তো করবো সরকারকে, আমরা নিন্দে করবো, সমালোচনা করবো তো সরকারের আমরা বিরোধী। ওরা সরকার চালিয়েছে, ওরা কাজ করার সুযোগ পেয়েছে, আমরা সুযোগ পাইনি। ওরা আমাদেরকে গালাগাল দিয়ে দিয়ে ভোট চেয়ে বেড়াচ্ছে, বলছে ইন্ডিয়া জোটে এতগুলো দল আছে, এতগুলো নেতা আছে, ওদেরকে ভোট দিয়ে কি হবে? নিজেদের মধ্যে ঝামেলা হবে, দুর্বল সরকার হবে। আমাদের এক পার্টির সরকার হবে, আমাদের শক্তিশালী সরকার হবে, জোট সরকার দুর্বল সরকার হবে। আপনাদের মনে আছে 2004-এ এই হুগলি থেকে আপনারা রূপচাঁদ পালকে, আপনারা সন্তোষী চ্যাটার্জিকে, আপনারা অনিল বসুকে জিতিয়ে পাঠিয়েছিলেন, আপনারা বামপন্থীদেরকে এখান থেকে জিতিয়ে পাঠিয়েছিলেন পার্লামেন্টে। 35 জন এমপি বাংলা থেকে, গোটা দেশ থেকে 61 জন এমপিকে নিয়ে গিয়ে আমরা কংগ্রেসকে সমর্থন করেছিলাম। ইউপিএ সরকার তৈরি হয়েছিল, জোট সরকার তৈরি হয়েছিল। আজকে মোদী বলছে ইন্ডিয়া জোটের সরকার নাকি দুর্বল সরকার হবে। আপনারা জানেন এই ভারতের মানুষকে 100 দিনের কাজ আমাদের জোট সরকার, ইউপিএ সরকার দিয়েছিল। কোনো এক পার্টির সরকার দয়া করে দিতে আসেনি, আমাদের জোট সরকার দিয়েছিল। রাইট টু এডুকেশন, বিনা পয়সায় পড়াশোনা করার আইন আমাদের জোট সরকার দিয়েছিল। রাইট টু ইনফরমেশন, মানুষের তথ্য জানার অধিকার, আইন দিয়েছিল আমাদের জোট সরকার। আপনি
বিজেপির আজকে কোটি কোটি টাকার ঘাপলা ছেড়ে দিন, আজকে তৃণমূলের যদি একটা মিউনিসিপ্যালিটিতে 100 টাকার চুরি ধরা পড়ে, ধরাটা পড়ছে আমাদের সরকারের করে যাওয়া আরটিআই ছিল বলে। আজকে আরটিআইতে চিঠি লিখে একটা মিউনিসিপ্যালিটি থেকে, একটা পঞ্চায়েত থেকে, সরকারের কাছ থেকে হিসেব বার করা যায় যে ক টাকা স্যাংশন হয়েছিল, ক টাকা খরচা হয়েছে, ক টাকা চুরি হয়েছে। আমাদের জোট সরকার দিয়েছিল এই আইন, কোনো এক পার্টির সরকার দেয়নি। ওরা বলছে আমাদের জোট সরকার দুর্বল সরকার হবে, আমরা গর্ব করে বলছি এক পার্টির সরকার আমাদের চাই না, আমাদের জোট সরকার চাই। হ্যাঁ, এটা ঠিক, বামপন্থীরা একার জোরে বিজেপির মতো সরকার তৈরি করতে পারবে না। এটা ঠিক, কম আসন পেলেও, আমাদের চেয়ে বেশি আসন পেলে, আমরা কম আসন পেলেও আমাদের চেয়ে বেশি আসন পেতে পারবে যে দলগুলো, আম আদমি পার্টি থেকে শুরু করে, কংগ্রেস থেকে শুরু করে, যদি কোনো দল আমাদের থেকে বেশি আসন পায়, কোনো দল ভারতে একার জোরে সরকার তৈরি করতে পারবে না, আমাদের জোট সরকার তৈরি হবে। এবং আমরা গর্ব করে বলছি, আমরা চাই, ভারতবাসী হিসেবে চাই, ভারতের মানুষ জোট সরকার পাক, এক পার্টি সরকার না পাক, জোট সরকার গণতান্ত্রিক সরকার হয়। ভারতের ইতিহাস আমাদেরকে প্রমাণ করেছে, এক পার্টি সরকার স্বৈরাচারী হয়, জোট সরকার গণতান্ত্রিক হয়। স্বৈরাচার মানে খালি ধর্মের স্বৈরাচার নয়, ধর্মের স্বৈরাচার তো বটেই, আইন থেকে শুরু করে সব ব্যাপারে স্বৈরাচার তো বটেই। আমি বলছি সাধারণভাবে অর্থনৈতিক প্রশ্নেও এক পার্টির সরকার মানে কি? আর যদি এক পার্টির সরকার ঠিক করে ট্রেনকে বিক্রি করবে, রেলকে বিক্রি করবে, আপনার ভদ্রেশ্বর স্টেশন থেকে, কোন্নগর স্টেশন থেকে, চন্দননগর থেকে হাওড়া যাওয়ার ট্রেনের টিকিট আজকে হয়তো 25 টাকা, সেটা বেড়ে 150 টাকা হয়ে যাবে। আদানির ট্রেন চলবে, আম্বানির ট্রেন চলবে। যদি এক পার্টির সরকার হয়, আমরা মিটিং করে, মিছিল করে, চিৎকার করে মরে যাবো গলায় রক্ত তুলে, তবু আমাদের সেই সিদ্ধান্ত পাল্টাবে না। যেমন আমরা পাল্টাতে পারিনি নোট বাতিলের সিদ্ধান্ত। ক্ষমতা ছিল হাতে, এসে বললো নোট বাতিল তো নোট বাতিল। আমরা বললাম এই করে দেশের দুর্নীতি শেষ হবে না, দেশের গরিব মানুষ শেষ হবে। আমাদেরকে বলে দিল তোমরা দেশদ্রোহী, তোমাদের সংখ্যার জোর নেই, ওদের সংখ্যার জোর আছে মানে সবরাই বোঝে। কি হলো? 7 বছর পরে আমরা যা বলেছিলাম তাই ঠিক প্রমাণ হলো। যে মোদি 2000 টাকার নোট চালু করেছিল, সেই মোদি নিজের ফেলা থুতু নিজে চাটলো, 2000 টাকার নোটকে আবার ফেরত দিল। আমাদের সংখ্যা ছিল সেই দিন ব্যাংকের লাইনে, এটিএম এর লাইনে দাঁড় করিয়ে লোককে মেরে ফেলেছিল। যদি আজকে একটা এক পার্টির সরকার সিদ্ধান্ত নেয় রেলকে বিক্রি করব, যদি এক পার্টির সরকার সিদ্ধান্ত নেয় আপনাদের কারোর স্টেট ব্যাংকে, কারোর ধরুন এলাহাবাদ ব্যাংকে, কারোর ইন্ডিয়ান ব্যাংকে টাকা রাখা আছে, সেই ব্যাংকগুলোকে বিক্রি করবে, আপনার টাকা শেয়ার বাজারে কাটবে, আপনার সেভিংস অ্যাকাউন্টের টাকা বিদেশি মালিকের হাতে চলে যাবে। কালকে ব্যাংক বন্ধ হয়ে গেলে আপনার টাকা আপনি আর পাবেন না। যদি এক পার্টির সরকার সিদ্ধান্ত নেয়, আপনি যান স্টেট ব্যাংকের ব্রাঞ্চের বাইরে ধর্ণা দিন, ইন্ডিয়ান ব্যাংকের বাইরে আমরা লাল ঝান্ডা নিয়ে রাস্তা অবরোধ করি, তবু সিদ্ধান্ত পাল্টাবে না। কিন্তু যদি জোট সরকার হয়, যে কোনো একটা দল যদি বলে আজকে আমরা রেলকে বিক্রি করব, আমরা ব্যাংককে বিক্রি করব, আমরা এলআইসিকে বিক্রি করব, যে কোনো সরকার যদি মনে করে আজকে আমরা জিনিসপত্রের দাম এমন সিদ্ধান্ত নেব যে জিনিসের দাম 4 গুণ বেড়ে যাবে, এমন সিদ্ধান্ত নেব যে দেশে বিনা পয়সা স্কুল কলেজ আর থাকবে না, পড়াশোনা করতে গেলে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা লাগবে, নাহলে পড়াশোনা করা যাবে না, যদি একটা দল এই সিদ্ধান্ত নেয়, আর 5টা দল সেই সরকারে থাকবে সেই দলের সিদ্ধান্তকে পেছন থেকে টেনে ধরার জন্য। তোমার একা সরকার নয়, জোটের সরকার। তোমার একার ইচ্ছায় ব্যাংক বিক্রি হবে না, তোমার একার ইচ্ছায় রেল প্রাইভেটাইজ হবে না, তোমার একার ইচ্ছায় লোকের এলআইসির টাকা শেয়ার বাজারে খাটবে না, তোমার একার ইচ্ছায় স্কুল কলেজের মাইনে বাড়বে না। তোমাকে এইটা আমরা করতে দেব না। এই করতে না দিতে পারার ক্ষমতা, পেছন থেকে টেনে ধরতে পারার ক্ষমতা কোনো দুর্বলতা নয়, এইটাই জোর। যেটাকে ওরা দুর্বলতা বলে, এটাই আমাদের জোর, কোনো দলের জোর নয়। ভারতের মানুষের জোর হবে যদি জোট সরকার হয়, সেই সরকারে ভারতের মানুষের একটা অকাত থাকবে। আমরা গর্ব করে বলছি, আমরা এক পার্টির সরকার চাই না, চাই আমরা জোট সরকার চাই। দীপশিতা অত্যন্ত কঠিন সময় কমিউনিস্ট পার্টি করতে এসছে, যে সময় আমাদের বিরুদ্ধে অনেকে প্রচার করতো 2009, 10, 11 সালে। আমি ওকে আপনাদেরকে বলতে গিয়ে আমার মনে পড়ছে, আমি আশুতোষ কলেজে পড়তাম, সবে আমি তখন কলেজ পাস করেছি। আশুতোষ কলেজে ভর্তি হতে এসলো একটা বাচ্চা মেয়ে পিঠে ব্যাগ নিয়ে। সেই সময় প্রত্যেক দিন আমরা মার খাচ্ছি, তৃণমূলের গুন্ডারা এসে প্রত্যেক দিন ইউনিয়ন রুম ভাঙচুর করছে। রাজ্যে তখন 2009 লোকসভা ভোট হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের গুন্ডা বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে, চারদিকে প্রচার চলছে, মিডিয়া থেকে শুরু করে বুদ্ধিজীবীরা প্রচার করে বেড়াচ্ছে যে সিপিএম হেরে গেছে, সিপিএম হেরে যাবে, বামফ্রন্টরা সরকার হবে না, এরপরে আর কাউকে পাওয়া যাবে না সিপিএম করার জন্য। ওই কঠিন সময়, এদের মতো কাটমানি খাওয়ার জন্য নয়, ওই কঠিন সময় কমিউনিস্ট পার্টি করতে এসেছিল দীপশিতার মতো মেয়ে। ও কোনো ধান্দার জন্য আসেনি, ও মানুষের জন্য কাজ করতে এসেছিল, একটা মেধাবী মেয়ে। আপনারা ওকে সেই কাজ করার সুযোগ দিন।
দীপশিলাকে জেতাতে বলছি আপনাদের কাছে, খালি তৃণমূল চোর বলে নয়, খালি বিজেপি দাঙ্গাবাজ বলে নয়। যদি আমরা জিততে পারি, যদি বামপন্থীরা জিততে পারি, যেখানে যেখানে কংগ্রেস জিতবে, ওদিকে আম আদমি পার্টি পাঞ্জাবে, দিল্লিতে, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি থেকে শুরু করে আমাদের ইন্ডিয়া জোটের যারা যারা শরিকেরা রয়েছে, জিতে যদি নতুন সরকার তৈরি করতে পারি, বামপন্থীদের কণ্ঠস্বর যদি পার্লামেন্টে পৌঁছয়, তাহলে কতগুলো কাজ আমরা করতে চাই। যদি আপনারা আমাদের পক্ষে রায় দেন, যদি আপনারা আমাদেরকে জেতান, তাহলে কাজগুলো আমরা করতে পারবো। আপনারা জানেন, অযোধ্যার সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল অযোধ্যায় রামের মন্দির তৈরি হবে। সুপ্রিম কোর্টের রায় আসার 3 মাসের মধ্যে উদ্যোগ শুরু হয়ে গেছিল, মন্দির তৈরির কাজ শুরু হয়েছে, মন্দির তৈরি হয়ে গেছে, উদ্বোধন হয়েছে, খুব ভালো কথা। কেউ আটকাতে যায়নি। কোর্টের রায় গোটা দেশের মানুষ মেনে নিয়েছে, আদালতের রায়, অযোধ্যায় মন্দির তৈরি হয়েছে। কিন্তু আপনারা জানেন, যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল অযোধ্যায় রামের মন্দির তৈরি করতে হবে, সেই সুপ্রিম কোর্ট তার 3 বছর আগে 2016 সালে রায় দিয়েছিল আমাদের দেশে সম কাজে সম বেতন দেওয়া আইন করতে হবে। আজও আমাদের দেশে 2024 সালে একই কাজ করার জন্য ছেলেরা বেশি মজুরি পায়, মহিলাদেরকে কম মজুরি দেওয়া হয় একই কাজ করার জন্য। এবং সেটা খালি মাঠে ময়দানে হয় বলে নয়, এমনকি কর্পোরেট চাকরিতে আপনারা জানেন, কর্পোরেট চাকরিতে একই র্যাঙ্কে একজন যোগ দিচ্ছে, একজন পুরুষ, চাকরির নেগোসিয়েশনে তার যা মাইনে ঠিক হবে, হয়তো 2 নম্বর বেশি পেয়ে একজন মহিলা সেই চাকরিতে যোগ দিচ্ছে, চাকরির নেগোসিয়েশনে তার প্যাকেজে কম মাইনে ঠিক হয়। এই 2024 সালেও এটা সত্যি। পার্মানেন্ট চাকরি বলে কিছু নেই, প্রায় উঠে গেছে। একসময় এই গঙ্গার দুদিকের এই এলাকা, পুরো ডানলপ থেকে শুরু করে ওইদিকে পাড় ধরে, পুরো নদীর পাড় ধরে গোটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, যারা ঘুরে থাকতেন, যারা আমরা জানতাম, আমাদের কোনো আত্মীয় যদি এইসব চত্বরে থাকে, এই ভদ্রসাপ থেকে শুরু করে এইসব দিকে, আমাদের আত্মীয়দেরকে বলতে শুনেছি ছোটবেলা যে তোমার যদি ছেলের কি মেয়ের চাকরির দরকার থাকে আমাদেরকে বলো, আমাদের এখানে অনেক কোম্পানি আছে, কোথাও একটা বলে ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবো। যে সমস্ত আত্মীয়রা থাকেন, মনে করুন কেউ কলকাতায় থাকেন, কেউ বিরাটিতে থাকেন, কেউ কৃষ্ণনগরে থাকেন, তাদের চেনা পরিচিত কেউ যদি হুগলির এখানে গঙ্গার পাড়ে থাকতো, তারা তো সেই আত্মীয়কে বলতো, তোমাদের ওখানে তো অনেক কলকারখানা আছে, দেখো না কোথাও যদি একটা চাকরির ব্যবস্থা হয় আমার ছেলেটার জন্য, আমার মেয়েটার জন্য। মানুষ এখানে চাকরি করতে আসতো। আজ যেখানে তাকিয়ে দেখুন, কলকারখানা যা বন্ধ হচ্ছে, একটার পর একটা জুট মিল বন্ধ হচ্ছে। চাইলে কল্যাণ ব্যানার্জিরা এই মিলগুলোকে খোলাতে পারত, চাইলে রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার মিলগুলোকে রক্ষা করতে পারত। তার বদলে শকুনের মতো বসে আছে, ভাড়ারে কবে মারা পড়বে, শকুনের মতো তাকিয়ে বসে আছে। মিলগুলোর কর্মী কমতে 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 কবে মিলের গেটে তালা ঝুলবে, তারপরে সেই জমিতে রিয়েল এস্টেট করে, প্রমোটিং করে কল্যাণ ব্যানার্জিদের ঘরে টাকা উঠবে, অভিষেক ব্যানার্জিদের ঘরে কাটমানি যাবে। ভাগাড়ে মরা পড়ার মতো করে শকুনগুলো বসে আছে। পার্মানেন্ট চাকরি বলে কিছু নেই আজকে। চাকরি মানে কন্ট্রাকচুয়াল চাকরি, পুলিশের চাকরি, সিভিক ভলেন্টিয়ার, তার মিলিটারির চাকরি, সেখানে অগ্নিবীর, ব্যাংক, রেল, স্কুলের শিক্ষক, প্যারা টিচার, ওদিকে আপনার পঞ্চায়েতে, মিউনিসিপ্যালিটিতে যত চাকরি কন্ট্রাকচুয়াল, প্রাইভেট চাকরি কন্ট্রাকচুয়াল। পড়াশোনা করে একটা ছেলে, একটা মেয়ের আজকে এমন অবস্থা, গ্র্যাজুয়েশন করছে ছেলে মেয়েরা, মাস্টার ডিগ্রি করছে, করে একটা 10,000 টাকা 12,000 টাকা চাকরি পেলে ভাবছি যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছি। এমন অসহায় অবস্থার মধ্যে ফেলে দিয়েছে আমাদের রাজ্যের ছেলে মেয়েগুলোকে এই সরকার, দুটো সরকারের মিলে। পার্মানেন্ট চাকরি বলে কোনো কিছু নেই। এদিকে সুপ্রিম কোর্ট 2016 সালে রায় দিয়ে বসে আছে, সম কাজে সম বেতন দিতে হবে। একই কাজ করার জন্য একজনকে তুমি মাইনে দেবে 30,000 টাকা, আর একই কাজ করার অন্য লোককে ক্যাজুয়াল বলে 8,000 টাকা 9,000 টাকা মাইনে দিয়ে এই জিনিস করা যাবে না। আমরা বলছি, যদি দীপশিলা জিততে পারে, যদি হুগলি থেকে মনোজিৎ ঘোষ যেতেন, যদি যাদবপুর থেকে সৃজন যেতে, যদি মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ সেলিম যেতেন, যদি প্রতিকুট যেতে ডায়মন্ড হারবার থেকে, বামপন্থীরা জিতে যদি যেতে পারে পার্লামেন্টে, যদি মন্ত্রিসভায় আমাদের যোগ দেওয়ার সুযোগ হয়, যদি মন্ত্রিসভায় আমাদের যাওয়ার সুযোগ নাও হয়, যদি পার্লামেন্টে গিয়ে আমাদের কথা বলার সুযোগ হয়, প্রথম যে কথার জন্য দীপশিলারা আওয়াজ তুলবে, মনোজিৎ দ্বারা আওয়াজ তুলবে, আমাদের প্রথম দাবি সম কাজে সম বেতনের আইনকে চালু করতে হবে আমাদের দেশে। চাইলে মোদি করতে পারতেন, 303 জন এমপি ছিল, কেউ আটকাতো না ওনাকে, চাইলে করতে পারতেন, ওরা করলো না। সেই কাজ আমরা করব। আপনি তৃণমূলের সমর্থক হতে পারেন, আপনি বিজেপির সমর্থক হতে পারেন, তবু আপনাকে বলছি, আপনার ঘরের যে ছেলে আছে, আপনার ঘরের যে মেয়ে আছে, পড়াশোনা করে এখন 10,000 টাকা 12,000 টাকা দিন পূরণের কাজ করতে হচ্ছে। আজকে কাজ করে যখন বাড়ি ফেরে জানি না কালকে কাজটা থাকবে কিনা, সামনের মাসে থাকবে কিনা। ওই আপনাকে বিজেপি বলেছিল
রাম মন্দির উদ্বোধনের দিন আপনার বাড়িতে প্রদীপ জ্বালাতে, আপনাদের আশীর্বাদে যদি দীপশিতা মনোদীপ দ্বারা পার্লামেন্টে যেতে পারে, তাহলে বছরে একদিন খালি রাম মন্দির উদ্বোধনের দিন নয়, আপনার বাড়িতে বছরে 365 দিন প্রদীপ জ্বলবে। কর্মসংস্থানের প্রদীপ, শিক্ষার প্রদীপ, মাথা উঁচু করে বাসার প্রদীপ জ্বলবে আপনার বাড়িতে। আমাদের 2 নম্বর কথা, আপনারা জানেন আমাদের সরকার, ইউপিএ সরকার রাইট টু এডুকেশনের আইন করেছিল, যেটা আমি এর আগেও বললাম। জ্যোতি বসু যে কাজ বাংলায় 78 সালে করেছিলেন, ছেলে মেয়েদের জন্য বিনা পয়সায় 12 ক্লাস অব্দি পড়াশোনা করার আইন, ইউপিএ সরকারের আমলে তা দেশ জুড়ে চালু করা হয়েছিল। 12 ক্লাস অব্দি 1 পয়সা না দিয়ে ছেলে মেয়েরা স্কুলে পড়বে। আমরা বলছি এইবার আমরা জিততে পারবো। 12 ক্লাসটাকে বাড়িয়ে নিয়ে গিয়ে রাইট টু এডুকেশনের আওতায় গ্র্যাজুয়েশন পর্যন্ত আনা হবে। গ্র্যাজুয়েশন পর্যন্ত আমাদের দেশের ছেলে মেয়েদের পড়াশোনা করতে 1 পয়সা লাগবে না। এবং তারপরে কংগ্রেস তার ইস্তেহারে ঘোষণা করেছে, রাহুল গান্ধী যখন ভারত জোড়ো ন্যায় যাত্রা করেছেন, তখন রাহুল গান্ধী ঘোষণা করেছেন, পশ্চিমবাংলাতেও যখন এসেছিলেন, তাদের ইস্তেহারে বলেছেন যদি ইন্ডিয়া জোটের সরকার হয়, তাহলে সব ছেলে মেয়ে পড়াশোনা শেষ করার পরে, সবাই তো সমান স্তর অব্দি পড়বে না, কেউ উচ্চ মাধ্যমিক অব্দি পড়বে, কেউ গ্র্যাজুয়েশন করবে, কেউ হয়তো পলিটেকনিক পড়বে, কেউ অন্য কোনো ট্রেনিং নেবে, কেউ পিএইচডি করবে। পড়াশোনা শেষ করার পরে আমাদের দেশের একজন যুবক, একজন যুবতী যখন কাজ করার অবস্থায় পৌঁছবে, সে বলবে যে সে কাজ করতে প্রস্তুত। তার জীবনের প্রথম কাজ, প্রথম চাকরি, প্রথম ব্যবসার ব্যবস্থা করে দেবে দেশের সরকার। আমাদের দেশের প্রত্যেকজন নতুন যুবকের, নতুন যুবতীর জীবনের প্রথম কাজের ব্যবস্থা করবে আমাদের দেশের সরকার। মানে বামপন্থীদের দাবি মেনে, বামপন্থীদের লক্ষ্য গ্র্যাজুয়েশন অব্দি বিনা পয়সায় পড়াশোনা, তারপর কংগ্রেসের ইস্তেহার বলছে আপনাকে তারপরে জীবনের প্রথম কাজ দেশের সরকার পাইয়ে দেবে। দল বা নির্বিশেষে সবার জন্য এই ব্যবস্থা আমরা চালু করতে চাই আমাদের সরকার। 3 নম্বর কথা, আপনারা জানেন কেরালা ভারতের একটা মাত্র রাজ্য যেখানে দিনে 650 টাকা করে দৈনিক মজুরি আইন করা আছে, তার কম লোককে মজুরি দেওয়া যায় না। আর আমাদের রাজ্যে এখন গ্রামে শহরে একদিন কাজ করলে, এমনকি কর্পোরেশনের কাজ, মিউনিসিপ্যালিটির কাজ, গ্রামের পঞ্চায়েতে 100 দিনের কাজ করলে 100 টাকা, 150 টাকা, 130 টাকা। তাই করার জন্য আপনাকে তৃণমূলের মিটিংয়ে যেতে হবে, মিছিলে যেতে হবে, নাহলে আপনার কাজ বন্ধ, জব কার্ড বাতিল হয়ে যাবে। সেই টাকা থেকে আবার কিছু টাকা তৃণমূলকে দিতে হবে। আমরা বলছি আমরা জিতলে অন্তত পক্ষে 650 টাকা দৈনিক মজুরি, যা কেরালায় আইন করা রয়েছে, গোটা দেশেই আইন হবে। 650 টাকা একদিন কাজ করে প্রত্যেকজন অসংগঠিত শ্রমিক পাবেন। এই আইন আমরা চালু করব, এই ব্যবস্থা আমরা করবো। আমাদের সরকারের 3 নম্বর লক্ষ্য এটা। 4 নম্বর, আপনারা জানেন তৃণমূল তো চোর, সবাই জানেন। তৃণমূলের এখন এমন অবস্থা, তৃণমূল, আপনি রাস্তা দিয়ে ধরুন বেরোবেন সকালবেলা, পাড়ার কোনো তৃণমূলের নেতার সাথে আপনার দেখা হলো, আপনার মনে করে পাপ নেই, আপনি এমনি সাধারণভাবে ভদ্রতা করে তাকে বললেন, দাদা আপনাদের পার্টিটা না, আপনাদের তৃণমূল দলটা না খুব সৎ লোকেদের পার্টি। সে শুনে ভাববে আপনি বোধহয় তাকে আওয়াজ দিচ্ছেন। তৃণমূলের এখন এমন অবস্থা, ওরা চোর, এটাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। কিন্তু আপনারা জানেন ওরকম 100টা চোর মূল্যে একটা বিজেপি জন্মায়। ওদের সুবিধা কি? একদিন ওদের হাতে আইন ছিল, ওরা নিজেদের চুরিটাকে আইনই করেছে। আজকে বিরোধী দলগুলো থেকে আমাদের দেশের, সে প্রফুল প্যাটেল থেকে শুরু করে, ওদিকে তার ওই হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে, আমাদের দেশের 25 জন কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি করেছে। যারা বিজেপি তাদের বিরুদ্ধে অভিযোগ করেছিল, এটা কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি করেছে আমাদের টাকা। যে টাকা দিয়ে এই দেশে স্কুল, কলেজ, হাসপাতাল হওয়ার কথা, যে টাকা দিয়ে এই দেশে কলকারখানা হওয়ার কথা, যে টাকা দিয়ে এই দেশে বড় বড়, মনে করুন রিভার ব্যারেজ থেকে শুরু করে বড় বড় বিশ্ববিদ্যালয় হওয়ার কথা, সেই টাকাগুলো এরা হাওলা লুটে বিদেশে পাঠিয়েছে। হাজার হাজার কোটি টাকার ঘাপলা করেছে। এরকম 25 জন বড় বড় নেতাকে বিজেপি গত 10 বছরে জেলে নিয়েছে, নিজের দলে নিয়েছে। এবং 25 জন যাদেরকে দলে নিয়েছে, তার মধ্যে 23 জনের বিরুদ্ধে ইডি, সিবিআই তদন্ত বন্ধ করে দিয়েছে। আজকে আপনারা জানেন নিউজপিক বলে একটি পোর্টাল, তার সম্পাদক প্রবীর পুরকায়স্থ, গত অক্টোবর মাসের 3 তারিখ প্রবীর পুরকায়স্থকে জেলে ভরেছিল। কেন? প্রবীর পুরকায়স্থ কৃষকদের আন্দোলনের পক্ষে নিউজপিক খবর করেছিল। বিজেপি তখন বলে দিল সে নাকি চায়নার থেকে, পাকিস্তানের থেকে ফান্ডিং নিয়ে নিউজপিকে খবর করেছে কৃষক আন্দোলনের পক্ষে। যে বিজেপি লকডাউনের সময় পিএম কেয়ার ফান্ড বলে চায়নার একটার পর একটা, ওপো থেকে শুরু করে, ভিভো থেকে শুরু করে, একটার পর একটা কোম্পানির কাছ থেকে কোটি কোটি টাকা খেয়েছে। কোটি কোটি টাকা খাওয়ার পরে তারা হচ্ছে অন্যকে বলছে তারা নাকি চায়নার কাছ থেকে পয়সা নিয়ে খবর করছিল। আজকে দুপুরবেলা সুপ্রিম কোর্ট জামিন দিয়েছে। জামিন দিয়ে বলেছে এতদিন ধরে তাকে যে জেলে আটকে রাখা হয়েছিল, তার গ্রেপ্তারি গোটাটা বেআইনি ছিল। ইয়ালগার পরিষদের জন্য যে দলিত নেতাকে গতকাল
সুপ্রিম কোর্ট জামিন দিয়েছে, এত বছর ধরে তিনি জেল খাটছিলেন। অরবিন্দ কেজরিওয়ালকে গত সপ্তাহে সুপ্রিম কোর্ট জামিন দিয়েছে। আবার এক কথা বলেছে, কেন অরবিন্দ কেজরিওয়াল, যাকে 2 বছর ধরে তোমার গ্রেপ্তার করার দরকার পড়েনি, হঠাৎ করে ভোট ঘোষণার আগের দিন কেন তাকে গ্রেপ্তার করার দরকার হলো ভোট ঘোষণার সময়? অর্থাৎ যারা বিজেপির বিরুদ্ধে কথা বলেছে, সাংবাদিক হতে পারে, কোন রাজনৈতিক নেতা হতে পারে, কোন দলিত সমাজের কোন একজন অ্যাক্টিভিস্ট হতে পারেন, তাদেরকে জেলে ঢুকিয়েছে। আর হাজার হাজার কোটি টাকা তসরুপ করেছে যারা, তাদেরকে দলে নিয়ে কাউকে দেশের মন্ত্রী বানিয়েছে, কাউকে আসামের মুখ্যমন্ত্রী বানিয়েছে। আমরা বলছি, আমরা এবার জিতলে যাবতীয় রাজনৈতিক বন্দী যারা আছেন, যারা খালি বিজেপির বিরোধিতা করেছেন তারা নয়, এমনকি সিপিএম, কংগ্রেস, তৃণমূল হতে পারে, অন্য যে কোনো দল হতে পারে, যে কোনো রাজনৈতিক দলের বিরোধিতা করতে গিয়ে কেউ যদি আজকে জেলে থেকে থাকেন, ভারতের যে কোনো জেলে, দল মত নির্বিশেষে 77 সালে ক্ষমতায় এসে যে কাজ জ্যোতি বসু করেছিলেন সেই কাজ করবে। সমস্ত রাজনৈতিক বন্দীকে জেল থেকে মুক্তি দেওয়া হবে। তারা খালি বিজেপির বিরোধিতা নয়, কালকে কারোর যদি মনে হয় সিপিএম এর বিরোধিতা করবে, কাল যদি কারোর মনে হয় কংগ্রেসের বিরোধিতা করবে, মাথা উঁচু করে সিপিএম এর বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধে মিছিল করবেন। তার জন্য কাউকে, কোনো সাংবাদিককে না, কাউকে গ্রেপ্তার করা হবে না। তার বদলে যতগুলো চোর বিজেপিতে যোগ দিয়েছে, দিয়ে এখন হাজার হাজার কোটি টাকার ঘাপলার তদন্ত ইডি সিবিআই বন্ধ করেছে, সেই তদন্তের ফাইলগুলোকে খোলা হবে। বিজেপিতে যোগ দেওয়া একটা চোর বাঁচবে না। মানুষের টাকা যারা চুরি করেছে তাদের বিরুদ্ধে সত্যিকারের ইডি সিবিআই তদন্ত যেমন হওয়া উচিত তেমন হবে। 5 নম্বর কথা, আপনারা জানেন আমাদের পার্টির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, এবং সিপিআইএম ভারতের প্রথম রাজনৈতিক দল স্বাধীনতার পরে যারা এটা ঘোষণা করল, যেখানে যেখানে আমাদের এমপিরা জিতবেন, তা শ্রীরামপুরে দীপশিতা হতে পারে, তা হুগলিতে মনোদীপ ঘোষ হতে পারেন, তা অন্য যে কোনো কেন্দ্রে মোহাম্মদ সেলিম থেকে শুরু করে আমাদের যারাই আছেন, যেখানে যেখানে আমাদের বামপন্থী এমপিরা জিতবেন, আপনারা জানেন একজন এমপি নিজের লোকসভা কেন্দ্রে কাজ করার জন্য বছরে 5 কোটি টাকা পান, মানে 5 বছরে 25 কোটি টাকা পান একজন এমপি নিজের লোকসভা কেন্দ্রে কাজ করার জন্য। যেখানে যেখানে বামপন্থী এমপিরা জিতবেন, আমাদের এই যে 25 কোটি টাকা একজন এমপি পাবেন 5 বছরে, তার 3 ভাগের 1 ভাগ টাকা, মানে প্রায় 8.5 কোটি টাকা সেই এমপি খরচা করবেন নিজের লোকসভা সংসদীয় এলাকায়, বিশেষ করে মহিলাদের উন্নয়নের জন্য বিভিন্ন অর্থনৈতিক এবং সামাজিক প্রকল্পে। মেয়েদের স্কুল তৈরি করা, মেয়েদের কলেজ তৈরি করা, মেয়েদের জন্য আইসিডিএস সেন্টারকে শক্তিশালী করা, হাসপাতাল তৈরি করা, মেয়েদের জন্য ক্যারাটে কোচিং সেন্টার, কুংফু কোচিং সেন্টার, যেখানে তারা স্বাবলম্বী হবে। যে মহিলারা কেউ সেলাইয়ের কাজ করে, কেউ মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করে, কেউ অন্য এরকম কোনো কাজ করে স্বাবলম্বী হতে চান, তাদেরকে সেলাই মেশিন দেওয়া থেকে শুরু করে, মেকআপ কিট দেওয়া থেকে শুরু করে, সেই ট্রেনিং তাদেরকে দিয়ে তাদেরকে স্বাবলম্বী করা। বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ গড়ে তুলে তাদেরকে, সেখানে মহিলাদেরকে স্বাবলম্বী হতে সাহায্য করা। মেয়েদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, শিক্ষাগত বিভিন্ন প্রকল্পে আমাদের প্রত্যেকজন এমপি তার এমপি ল্যাডের 3 ভাগের 1 ভাগ টাকা বরাদ্দ করবে। এই কাজগুলো করতে চাই আমরা, এই কাজগুলো করবে দীপশিতা। আপনাদের আশীর্বাদ পেলে আপনারা ওকে আশীর্বাদ করুন, আপনারা ওকে জেতান। যত ভোটের ফেজ এগোচ্ছে তত বহু লোকের সুর পাল্টাচ্ছে। কিছু মিডিয়া, ওই জি নিউজের মতো, আজতকের মতো কিছু মিডিয়া, যারা একদিন ধরে বিরাট মোদির দালালি করেছে, এবারে মোদি যখন রাম সাজছে তো এরা তখন হনুমান সেজে ঘুরে বেরিয়েছে। এখন তাকিয়ে দেখবেন, চালিয়ে দেখবেন বাড়িতে টিভি, মোবাইলে দেখবেন, ইউটিউবে, গত 2 সপ্তাহ ধরে, 2.5 সপ্তাহ ধরে, 3 সপ্তাহ ধরে ওদের কথা পাল্টে যাচ্ছে, ওদের ভাষা পাল্টে যাচ্ছে। হঠাৎ করে যে নরেন্দ্র মোদী 10 বছর ধরে লোককে ধর্মের নামে গাল দিয়ে গেল, ধর্মের নামে দাঙ্গা করে গুজরাটে মানুষ মেরেছে, সেই মোদী গতকাল ইন্টারভিউ দিতে গিয়ে গঙ্গার বুকে কাঁদতে কাঁদতে বলছে, আমি মুসলমানদেরকে কি ভালোবাসি, আমি তো ছোটবেলা থেকে মহরমের মিছিলে হেঁটে বড় হয়েছে। যারা মোদির মুখে, ভূতের মুখে রাম নামের মতো মোদির মুখে এখন মুসলিম নাম হয়ে গেছে। অনেক লোকের অনেক ভাষা পাল্টাচ্ছে। তার সঙ্গে আর একটা ভাষা পাল্টেছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী। যখন ইন্ডিয়া জোট হয়েছিল, অনেকে আমাদেরকে প্রশ্ন করেছিলেন আমরা কেন এমন মিটিংয়ে আছি যে মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আছে। আমরা সেদিনও বলেছিলাম, বিজেপির বিরুদ্ধে যে কোনো লড়াইয়ে কমিউনিস্ট পার্টি ছিল, আছে, থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন, 2 দিনের জন্য বেড়াতে আসছেন, 2 দিন পরে চলে যাবেন। সবার আগে উনি ইন্ডিয়া জোট থেকে বেরোবেন। আমাদের কথা সত্যি প্রমাণিত হয়েছিল। একদিন ধরে এত বড় বড় কথা বলে তারপর আজকে দুপুরবেলা আবার বলছেন যদি ইন্ডিয়া জোটের সরকার হয় আমি বাইরে থেকে সমর্থন করে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেব। এটা শুনে আমার মনে পড়ে গেল যে আমার ছোটবেলা স্কুলে একটা বন্ধু ছিল, ওর আমাদের ক্লাসের একটি মেয়েকে খুব পছন্দ ছিল।
তা আমরা ওখানে জিজ্ঞেস করলাম কি তো ব্যাপারটা কিছু হলো বলে হ্যাঁ কেউ চিন্তা করেছে ভাই 50% হয়ে গেছে। বুঝতে পারতাম না 50% হয়ে গেছে মানেটা কি, না 50% হয়ে গেছে কি, একদিন সবাই মিলে ধরে বসালাম ভাই আমার দিক থেকে বিয়ে ফাইনাল, ও আমার সাথে কথা বলে না, এই 50% হয়ে গেছে। সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, উনি 50% ইন্ডিয়া জোটের নেত্রী হয়ে গেছেন, ওনার দিক থেকে কথা ফাইনাল, আর কেউ ওনাকে বাধা দিচ্ছে না। 1 নম্বর বিজেপি দালালি করা পার্টি, ওরা ঠিক করেছে নাকি বাইরে থেকে সমর্থন দিয়ে বাইরে থেকে নাকি ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেবে। আপনাদেরকে বলছি রাজনীতি নম্বরের খেলা। এই কল্যাণ ব্যানার্জিদেরকে আপনারা হারান, এই রচনা ব্যানার্জি লোকেট চ্যাটার্জিদেরকে আপনারা হারান, আপনারা বামপন্থীদেরকে জেতান, আপনারা কংগ্রেসকে জেতান, আমাদেরকে সেই সংখ্যা দিয়ে পাঠান। ইন্ডিয়া জোটকে বাইরে থেকে নেতৃত্ব দেওয়া ছেড়ে দিন, ইন্ডিয়া জোটের যখন ভেতরে মিটিং হবে বাইরে বসে আমাদের জুতো পাহারা দেওয়ার কাজে তৃণমূল কংগ্রেস কেউ কোনোদিন রাখবে না, ওদেরকে ভারতের একটা দল বিশ্বাস করে না। দেখুন এখানে রাজনীতি কোনো ব্যক্তির সাথে ব্যক্তির লড়াই নয়, কিন্তু আমাদের খারাপ লাগে যখন দেখি একটা বুড়ো ভারী লোক সে এসে একটা হাঁটুর বয়সী মেয়ের সম্পর্কে এরকম কুৎসিত কুরুচিপূর্ণ কথা বলে। দীপশিতা ও জীবনে কি করেছে? আমি উকিল হয়েছি, দীপশিতা তো জীবনে একটা বিয়েও করেনি। আরে ভাই তুমি বিয়ে করে কোন দেশ উদ্ধার করেছো? এমন বিয়ে করেছো তোমার ছেলে মেয়ে এখন রাস্তা দিয়ে হাঁটলে 5 থেকে লোক আঙুল দেখিয়ে বলে ওই দেখ ওর বাপ হচ্ছে চোরেদের উকিল। তুমি কি কাকে উদ্ধার করেছো বিয়ে করে? একটা লোক, তোমরা চিন্তা করো, এ নাকি বিরাট নাকি উকিল কল্যাণ ব্যানার্জি, ছোটবেলা শুনতাম, বড় হয়ে দেখি কোথাকার বিরাট উকিল বলুন তো? আপনাদের বলছি জীবনে তো একটা মামলা জিতেছে বলে শুনলাম না। জিয়ে মামলা, ও পঞ্চায়েত ভোট নিয়ে মামলা হোক, সারদা নিয়ে মামলা হোক, চাকরি নিয়ে মামলা হোক, মানে বিকাশ ভট্টাচার্যের এত বাধা মুরগি, ওর কাজ হচ্ছে খালি কোর্টে যাওয়া, বিকাশ ভট্টাচার্যের কাছে মুরগি হয়ে বাড়ি ফিরে আসা। কে যে ওর নাম রেখেছিল কল্যাণ ব্যানার্জি, ওর পারফরমেন্স আদালতে দেখে আমার মাঝে মধ্যে মনে হয় বাপমা শখ করে নাম রেখেছিল কল্যাণ ব্যানার্জি, এর নাম হওয়া উচিত ছিল কেলানি ব্যানার্জি। জীবনে কোনোদিন একটা মামলা জিততে দেখলাম না। তার এখন চিন্তা হচ্ছে যে দীপশিতা সমাজে কি করেছে। আরে আপনাকে বলছি দীপশিতা অন্তত এইটুকু করেছে যে ও যখন রাস্তা দিয়ে হাঁটে, কেউ যখন কোনো কথা বলে ওর বিরোধীও শুনে বলে যে না মেয়েটার মধ্যে দম আছে, মেয়েটার মধ্যে একটা সততা আছে। আর আপনি এত বড় মহাপুরুষ, বিরোধী ছেড়ে দিন, আপনার দলের লোক অভিষেক ব্যানার্জির লোক আপনার বাড়ির দরজার বাইরে গিয়ে পোস্টার লাগিয়ে এসেছিল আজ থেকে 2 বছর আগে যে মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। আর আমরা বলছি অভিষেক ব্যানার্জি যদি জীবনে একটা সত্যি কথা বলে থাকে তা হচ্ছে এটা সত্যি কথা, এই মাতাল কল্যাণকে জানতে হবে, আগামীকে মানতে হবে। শ্রীরামপুরের মাটিতে দীপশিতাই আগামী, বাংলার মাটিতে দীপশিতারাই আগামী, ওদেরকে মানতে হবে। ওদের চুরি, ওদের গুন্ডাগিরির দিন শেষ হয়েছে। নতুন প্রজন্মের যারা আসছে কোনো ধান্দা নিয়ে নয়, সৎভাবে মানুষের হয়ে কাজ করার জন্য দলমত নির্বিশেষে আপনাদের সবাইকে বলছি তাদেরকে আপনারা আশীর্বাদ করুন। আপনাদের আশীর্বাদ পেলে এই কাজ করার সুযোগ পাবে।